নমস্কার, আমি প্রিয়াঙ্কা। আজকে আমি আপনাদের একটি ট্রু ক্রাইম বেস স্টোরি শোনাতে চলেছি। এই স্টোরিটি জাপানের টোকিও শহরের তুমো মিয়াজাকি জাপানের টোকিও শহরে 1962 সালে জন্মগ্রহণ করে। আর 5টা বাচ্চার মতন তার গঠন স্বাভাবিক ছিল না। তার হাত একত্রিত ছিল এবং সে ঠিকভাবে হাত সোজা করতে পারতো না বা ভাঁজ করতে পারতো না। সে একটি রিনাউন্ড ফ্যামিলিতে জন্মগ্রহণ করে। তাদের একটি নিউজ পেপার কোম্পানি ছিল। বাবা মা সবসময় এতটাই ব্যস্ত ছিল যে মিয়াজাকিকে তার বাবা মা ঠিকভাবে সময় দিতে পারতো না। মিয়াজাকি ছোটবেলা থেকে তার ন্যানির কাছে এবং তার দাদুর কাছেই বেড়ে ওঠে। যখন সে প্রাথমিক স্কুলে যায়, তার সাধারণ গঠন না হওয়ার কারণে তাকে সবাই ট্রোল করতো, ব্যঙ্গ করতো এবং তার কোনো ফ্রেন্ড ছিল না, তার সঙ্গে কেউ মিশতো না। সেই কারণে সবসময় সে একাই থাকতো এবং তার একটা মনের মধ্যে এফেক্ট হয়েছিল যে কেউ তার সাথে মেশে না কেন, তার সাথে কেউ খেলা করে না কেন। এছাড়াও স্কুলে সে বাচ্চাদের ধরে মারতো, ভালো করে পড়াশোনা করতো না, সবসময় দুষ্টুমি করতো। এই কারণে স্কুল থেকে তাকে টিসি দিয়ে দেয় এবং তারপর থেকে সে বাড়িতেই পড়াশোনা শুরু করে। তার কিছু বছর পরে সে হাই স্কুলে যাওয়া শুরু করে এবং সেখানেও তার পারফরমেন্স ভালো না থাকার কারণে তার রেজাল্ট ভালো হয় না। সেখান থেকে সে কোনো ভালো কলেজে চান্সও পায় না। সে তার দাদুর বাড়িতে চলে যায় এবং সেখানেই একটি ফটোগ্রাফি কলেজে ভর্তি হয় এবং সেখানে তার ফটোগ্রাফি কলেজ কমপ্লিট হয়ে যাওয়ার পর সে আবার তার বাড়িতে ব্যাক করে। বাড়িতে ফিরে সে তার দিদিদের সাথে রুম শেয়ার করে থাকা শুরু করে। বেশ কিছুদিন পর একদিন তার ছোট দিদি স্নান করতে যায় এবং স্নান করতে গিয়ে দেখে কেউ তাকে দেখছে এবং সে প্রথমে বুঝতে পারে না কে তাকে দেখছে। তারপরে ঠিক করে দেখার পরে দেখে আর কেউই না, সেটা তার ভাই দেখছে, মিয়াজাকি। এবং সঙ্গে সঙ্গে সে বাথরুম থেকে বেরিয়ে তার মাকে কথাটা জানায় যে এরকম তার ভাই তাকে স্নান করার সময় দেখছিল এবং কিছু ফটো সে তুলে রেখেছে। মিয়াজাকির মা সব কথা শোনার পর মিয়াজাকিকে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। তারপর মিয়াজাকি একটি অ্যাপার্টমেন্ট ভাড়া নিয়ে থাকা শুরু করে। 1988 সালে 22শে অগস্ট 26 বছর তার পূর্ণ হয়। তার ঠিক একদিন পর সে যখন রাস্তা দিয়ে ড্রাইভ করে যাচ্ছিল, সে দেখে 4 বছরের মারি কন্যকে রাস্তার ধারে তার বন্ধুদের সাথে খেলছে, তার বন্ধুর বাড়ির সামনে। তখন সে বাচ্চা মেয়েটিকে ডাকে এবং তাকে বলে যে তাকে সে অনেক চকলেট দেবে, তাকে ঘুরতে নিয়ে যাবে এবং তাকে অনেক কিছু খাওয়াবে। এইসব বলে তাকে ডেকে ডেকে নিয়ে যায় এবং তার গাড়িতে বসতে বলে। 4 বছরের মারি সে কি করে বুঝবে যে তার সাথে কি হতে চলেছে? সে ভাবছে আমি অনেক চকলেট পাবো, আমাকে অনেক জায়গায় ঘুরতে নিয়ে যাবে। সেও ভেবেছে ভালো, তো সেই জন্য মিয়াজাকির সাথে চলে যায়। সে ড্রাইভ করে বাচ্চাটাকে নিয়ে টোকিওর ওয়েস্টের দিকে চলে যায়। টোকিওর ওয়েস্টে একটি জঙ্গল ছিল, সেখানে খুব একটা বসতি ছিল না, লোকজন সেখানে বেশি যাওয়া আসা করে না এবং রাত্রিবেলার দিকে সেখানে একদম শুনশান অন্ধকার জায়গা, ওই রাস্তাটা কেউ ব্যবহারই করে না। সেই জন্য সেই সুযোগটা নিয়ে মিয়াজাকি বাচ্চাটাকে ওখানে নিয়ে গিয়ে প্রথমে হত্যা করে। হত্যা করার পরে বাচ্চাটার সাথে যে এত মানে আমার বলতেই নিজেরই গায়ে কাটা দিচ্ছে, বাচ্চাটাকে ওখানে রেপ করে। তারপরে সে বাচ্চাটাকে নিয়ে তার বাড়িতে চলে আসে, মানে যেই অ্যাপার্টমেন্টে থাকতো সেই অ্যাপার্টমেন্টে চলে আসে। তারপর মারির মৃতদেহটি মিয়াজাকি ওর বাথরুমে রেখে দেয় এবং কিছুদিন পর যখন ডিকম্পোজ হয়ে যায় বডিটা, তখন সে তার হাড়গুলো নিয়ে একটা চুল্লির মধ্যে পুড়িয়ে ফেলে। শীতপ্রধান দেশে ঘর গরম রাখার জন্য যে আগুন জ্বালায় না একটা সাইডে, যে ঘরটা যাতে গরম থাকে, সেইটাকে বোঝাচ্ছে এখানে চুল্লি। মিয়াজাকি তারপর একটি বক্সের মধ্যে মারির দাঁত, তার যে পরনে কাপড় ছিল সেই কাপড়ের ফটো আর একটি পোস্টকার্ডের মধ্যে সে লেখে হাড় দাহ করা হয়েছে, তদন্ত করুন, প্রমাণ করুন কে এটা করেছে। মানে বুঝতে পারছো তোমরা কতটা মানসিক
বিকৃতি হলে মানুষ এরকম করতে পারে, কোন লেভেলে গেলে সে মানে কোন লেভেলের, তারপরে গিয়ে সেই জিনিসটা করেছে। এই বক্সটি মারির বাবা মা পাওয়ার পরে প্রচণ্ড ভেঙে পড়ে, তারা খুব কান্নাকাটি করে এবং কমপ্লেন করে পুলিশ স্টেশনে, এবং পুলিশ সঙ্গে সঙ্গে আসার পর পুলিশকে সম্পূর্ণ কথাটি জানায় এবং পুলিশকে বক্সটি দেখায়। পুলিশও বুঝে উঠতে পারছিল না এই নৃশংস কাজটি কে করেছে, এবং পুলিশ ওই ছোট্ট বাচ্চাটি সেদিন যার সাথে মারি খেলছিল তার বাড়িতে যায়, তার বাড়িতে তার বাড়ির লোকের সাথে কথা বলে লাস্ট তারা কখন মারিকে দেখেছিল খেলতে, এবং যার সাথে খেলছিল মারি সেও তো ছোট বাচ্চা, সেই বা কী করে ভালো করে বলবে, সেই বা কী করে বলবে যে কে ছিল কেমন ছিল। ও বলছে, ওই বাচ্চাটা শুধু বলেছে যে একটা আঙ্কেল বলেছে চকলেট দেবে আর ও চলে গেল। আর ঠিক 2 মাস পর মিয়াজাকি একটি গ্রামের রাস্তা দিয়ে যাচ্ছিল, সেখানে সে দেখতে পায় একটি 7 বছরের মেয়ে মাসামি ইয়াসিজাওকে। মিয়াজাকি তাকে বলে ঘুরতে নিয়ে যাবে, অনেক জায়গায় পার্কে নিয়ে যাবে, শপিং করতে নিয়ে যাবে, এই কথা বলে মাসামিকে গাড়িতে উঠতে বলে এবং ওখান থেকে মিয়াজাকি মাসামিকে অপহরণ করে। ঠিক যেমন করে মারিকে হত্যা করে মিয়াজাকি, সেম ওয়েতে মাসামিকেও হত্যা করে মিয়াজাকি, এবং হত্যা করার পর মাসামিকে সে রেপ করে। রেপ করার পর তার জামা কাপড় যেগুলো পরেছিল সেই জামা কাপড়গুলো নিয়ে সে তার গাড়িতে করে চলে আসে। এবং 1988 সালের ডিসেম্বর মাসে আবারও মিয়াজাকি এরিকা নামে 4 বছর বয়সী একটি বাচ্চা মেয়েকে অপহরণ করে। সে তার ফ্রেন্ডের বাড়ির থেকে নিজের বাড়ির দিকে যাচ্ছিল। মিয়াজাকি তাকে দেখে তার হাত মুখ পা বেঁধে তাকে গাড়িতে বসায় এবং কিছুটা দূরে একটি পার্কিং লটে গাড়ি থামায় এবং এরিকাকে নিয়ে তার ব্যাক সিটে যায়। ও খুব বাজে বাজে ফটো তুলতে থাকে তার জামা কাপড় সরিয়ে। এরিকা যখন বাধা দেয় ফটো তোলার জন্য, তখন এরিকাকে মিয়াজাকি হত্যা করে। এরিকাকে হত্যা করার পর মিয়াজাকি একটি বেড কভার জড়িয়ে এরিকার বডিটাকে তার ডিক্কিতে রাখে এবং কিছুটা দূরে গিয়ে একটি জঙ্গলের মধ্যে এরিকার জামা কাপড়গুলো ফেলে দেয়। তার পাশে যে পার্কিং লটটি ছিল সেখানে এরিকার দেহটিকে ফেলিয়ে আসে। তার ঠিক 3 দিন পরে পুলিশ এরিকার দেহটি উদ্ধার করে সেখান থেকে। এরিকার বডিটি পাওয়ার পর পুলিশ তার ফ্যামিলিকে ফোন করে এবং তাদেরকে ডেকে আইডেন্টিফাই করতে বলে, এবং তারা আইডেন্টিফাই করে যে এরই বাচ্চার বডি। এই ঘটনা ঘটে যাওয়ার ঠিক 5 দিন পর এরিকার বাড়িতে একটি পোস্টকার্ড পাঠায় মিয়াজাকি। পোস্টকার্ডটি ম্যাগাজিনের কিছু শব্দ কেটে সে পাঠায়। তার মধ্যে লেখা ছিল এরিকা সর্দি, কাশি, গলা, বিশ্রাম, মৃত্যু। এই পোস্টকার্ডটি নিয়ে এরিকার বাবা মা পুলিশের কাছে যায় এবং পুলিশকে দেখায়। পুলিশও বুঝে উঠতে পারে না যে কে এই কাজটি করছে, কে এই খুনগুলোর পেছনে, কে এই হত্যাগুলোর পেছনে আছে। কোনো ক্লুই পাচ্ছিল না পুলিশ। তো মিডিয়ায়ও প্রচুর লেখালেখি হচ্ছিল, প্রচুর নিউজ পেপারে, প্রচুর মিডিয়ায় বেরোচ্ছিল যে কে এই কাজটা করছে এবং কেন করছে, কিসের জন্য করছে, কি উদ্দেশ্য তার। 1989 সালে জুন মাসে মিয়াজাকি 5 বছরের একটি বাচ্চা মেয়ে আয়াকো নোমাটোকে ফটো তোলার জন্য রাজি করায় এবং সে রাজিও হয়। তাকে বলে গাড়িতে উঠতে এবং সে গাড়িতে উঠে বসার পর তাকে সে হত্যা করে। হত্যা করার পর একটি বেডশিটের মধ্যে তার বডিটিকে পেঁচিয়ে তার গাড়ির ডিক্কির মধ্যে রাখে এবং তার বডিটিকে নিয়ে সে তার অ্যাপার্টমেন্টে চলে যায়। 2 দিন ধরে বডিটির সাথে সে রেপ করে এবং অনেক ভিডিও তুলে রাখে সেইগুলোর, আর অনেক ফটো তুলে রাখে। 2 দিন পর যখন বডিটা পচতে শুরু করে
তখন মিয়াজাকি কি করবে বুঝতে পারে না, কারণ বডিটা পচে গেলে গন্ধ বেরোবে, গন্ধ যখন বেরোবে আশেপাশের ওর প্রতিবেশীরা এসে ওকে অবজেকশন করবে, এখান থেকে গন্ধ আসছে, দরজা খোলো, তোমার ঘর থেকেই গন্ধটা আসছে, তো ও ধরা পড়ে যাবে। সেই কারণে ও কি করে, ও বডিটা পুরো পিস পিস করে কেটে কিছুটা বডিটার কিছুটা অংশ কবরস্থানের পাশে রেখে আসে, মাথাটাকে নিয়ে ও পাহাড়ের একটা সাইডে ফেলে দিয়ে আসে, আর কিছুটা মাংস নিজে খেয়ে ফেলে। মানে এতটা নরখাদক, মানে রেপিস্ট, নরখাদক, মার্ডারার, ওকে কোনটা বলবো আমি জাস্ট ভেবে উঠতে পারছি না কোনটা বলে ওকে আখ্যায়িত করব আমি। পুলিশের ভয়ে মিয়াজাকি 2 সপ্তাহ পরে আবার বডির পার্টসগুলো বাড়িতে নিয়ে এসে সে তার বাথরুমে রেখে দেয়। 22শে জুলাই 1989 সালে 2 বোন একটা পার্কে খেলা করছিল, সেখান থেকে মিয়াজাকি 2 বোনকে তার চোখে পড়ে, এবং একটি বোনের থেকে একটু দূরে ছিল। তো ছোট বোনটিকে মিয়াজাকি ডাকে এবং বলে আসতে তার কাছে। ছোট বোনটিকে নিয়ে সে পার্কের পেছন দিকে যায় এবং তাকে নগ্ন করে তার বিভিন্ন অঙ্গি ভঙ্গি করে তাকে ফটো তুলতে বাধ্য করে। যখন বড় বোনটি ছোট বোনটিকে দেখতে না পেয়ে ওর বাবার কাছে গিয়ে বলে ছোট বোনকে খুঁজে পাচ্ছে না, তখন ওর বাবাও খোঁজাখুঁজি শুরু করে ছোট বোনটিকে, এবং ওর বাবা লাস্টে খুঁজে পায় তার ছোট মেয়েকে পার্কের পেছনে। কি মার খেয়ে তার গাড়িটি রেখে পালিয়ে যায় ওখান থেকে। সঙ্গে সঙ্গে মেয়েটির বাবা পুলিশকে কল করে এবং পুলিশ ঘটনাস্থলে এসে দেখে একটি গাড়ি দাঁড়িয়ে আছে এখানে। পুলিশের আর বুঝতে বাকি থাকে না এটা মিয়াজাকিরই গাড়ি। তো পুলিশ কিছুক্ষণ ওখানে একটা জায়গায় সাইডে লুকিয়ে দেখতে থাকে, ওয়েট করতে থাকে যে মিয়াজাকি আসে কি আসে না গাড়িটি নিতে। মিয়াজাকিও সেরকমই মিয়াজাকি। তার 1 ঘন্টা পরে মিয়াজাকি তার গাড়িটিতে আসে এবং ওখানে ধরা পড়ে। মিয়াজাকি অ্যারেস্ট হওয়ার পর পুলিশের কাছে সব কবুল করে যে সে কাজগুলো এতদিন ধরে করেছে। যখন পুলিশ তার অ্যাপার্টমেন্টে যায় এবং সে প্রচুর ভিকটিমের ফটো, ভিডিও, প্রথমে বলেছিলাম যে মারির কথা, মারির হাড়, আরও অনেকগুলো বাচ্চা মেয়ের হাড় সেখানে বাথরুম থেকে উদ্ধার করে পুলিশ, করে তাকে কাস্টাডিতে নেয় এবং তাকে কোর্টে চালান করে। কোর্টে গিয়ে সে এতটাই ভদ্র, এতটাই ভালো ছেলে, এতটাই মানে ভালো ছেলে হিসাবে দাঁড়িয়ে থাকতো যে কত ভালো, আমার কোনো দোষ নেই, আমি কিছুই করিনি, হ্যাবলাকান্ত, মানে এরকমভাবে দাঁড়িয়ে থাকতো। মুখটা এমন অঙ্গি ভঙ্গি করে দাঁড়াতো যেন সে খুবই ভালো একটা ছেলে, সে কোনোদিনও এইসব কাজ করেনি, পুলিশ ওকে ইচ্ছা করে জোর করে গ্রেফতার করেছেন, এরকম একটা মুখ করে সে কোর্টে গিয়ে দাঁড়িয়ে থাকতো। মিয়াজাকির লয়ার কেস চলাকালীন কোর্টের কাছে আপিল করে যে মিয়াজাকি ভারসাম্যহীন মানসিকভাবে, তো মিয়াজাকিকে যেন কম সাজা দেওয়া হয়। টোকিও হাইকোর্ট মিয়াজাকিকে ফাঁসির সাজা দেয় এবং মিয়াজাকির ফাঁসি 2008 সালে হয়। অ্যাটলাস আমার এটাই মনে হলো গল্পটা থেকে যে মিয়াজাকির বাবা মা যদি প্রথম থেকে তাকে সময় মতন টাইম দিত, তার সাথে সব ব্যাপারগুলো নিয়ে আলোচনা করতো আর তাকে বোঝার চেষ্টা করতো, তাহলে আজকে হয়তো মিয়াজাকি এইটা করতো না। আপনাদের এই মিয়াজাকি স্টোরিটা শুনে কেমন লাগলো সেটা কমেন্টে জানাবেন, আর আপনাদেরও কোনো যদি মতামত থাকে সেটা অবশ্যই আমাকে জানাবেন। আমি আপনাদের কমেন্টগুলো পড়বো এবং রিপ্লাইও করব। আপনাদের যদি ভালো লেগে থাকে স্টোরিটা, আপনারা প্রচুর লাইক করবেন এবং শেয়ার করবেন আপনাদের বন্ধুদের সাথে, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।